আমরা হয়তো অনেকেই জানি সাধারণত একটি পণ্য উৎপাদন করার সময় বা একটি পণ্য উৎপাদন কার্যে চারটি জিনিস প্রয়োজন হয়। একটি হচ্ছে ভূমি, এরপরে শ্রম, এরপরে মূলধন আর হচ্ছে সংগঠন। দেখো বন্ধুরা, ভূমি আর শ্রম আর মূলধন এই তিনটি ছাড়া কিন্তু কোনো উৎপাদন কার্য সম্ভব হবে না। আর এই তিনটি থাকলেও কিন্তু উৎপাদন সম্ভব হবে না, কারণ এই তিনটি কিন্তু স্বয়ং পরিচালিত হতে পারে না। এই তিনটিকে পরিচালিত করার জন্য দরকার হয় সংগঠনের। অর্থাৎ সংগঠন হচ্ছে সেই শক্তি যা ভূমি, মূলধন আর শ্রমকে একত্রে করে একটি উৎপাদন কার্য সুসম্পন্ন করে। আর দেখো বন্ধুরা, একটি উৎপাদন কার্যের যাবতীয় তথ্যাবলীকে নিয়েই কিন্তু এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি। তো হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা যা একটি প্রতিষ্ঠানে যাবতীয় তথ্যাবলীকে সুন্দরভাবে সাজিয়ে রাখে এবং সেগুলোকে তার প্রয়োজনীয় ব্যক্তিদের নিকট হস্তান্তর করে। অর্থাৎ accounting is an information system that identifies records and communicates the economic events of an organization to interested users। অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা যা যাবতীয় নথিসমূহকে চিহ্নিত করে এবং যাবতীয় তথ্যাবলী বা লেনদেন বা অর্থনৈতিক কার্যাবলীকে ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট হস্তান্তর করে। এটি হচ্ছে হিসাব বিজ্ঞান। এখন দেখো বন্ধুরা, এই যে উৎপাদন কার্যের যাবতীয় লেনদেন বা তথ্যাবলী বা একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী হতে পারে ক্রয় বিক্রয় ইত্যাদি যাবতীয় কার্যাবলী, এগুলো কিন্তু মূলত হিসাব বিজ্ঞানের মাধ্যমেই সাজিয়ে রাখা হয়। এবার দেখো বন্ধুরা, এই যে তথ্য বা নথিগুলো, এগুলো কিন্তু ওই হিসাব বিজ্ঞান বিভিন্ন ব্যক্তিদের নিকট হস্তান্তর করে। তো এর মধ্যে সে কিছু তথ্য হস্তান্তর করে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যক্তিদের নিকট, আবার কিছু তথ্যাবলী হস্তান্তর করে ওই প্রতিষ্ঠানের বাহিরের কিছু ব্যক্তিদের নিকট। এবার দেখো বন্ধুরা, হিসাব বিজ্ঞানের যেই ক্ষেত্র প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ম্যানেজার বা যারা আছে সংশ্লিষ্ট ব্যবস্থাপক বা অন্যান্য ব্যবহারকারী তাদের নিকট যে সমস্ত তথ্য হস্তান্তর করে তাকে কিন্তু মূলত বলা হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। অর্থাৎ the fields of accounting that provides economic and financial information for managers and other internal users is called management accounting। অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব বিজ্ঞানের সেই ক্ষেত্র যেই ক্ষেত্র অনুসারে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এবং অন্যান্য অভ্যন্তরীণ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট ওই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাবলীকে হস্তান্তর করে বা প্রদান করে তাকে কিন্তু মূলত বলা হয় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এটি হচ্ছে মূলত একটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট সম্পর্কিত যাবতীয় বিষয়গুলি। দেখো বন্ধুরা, একটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কিন্তু খুবই আবশ্যক। হতে পারে প্রতিষ্ঠানটির শ্রমিকরা প্রচুর শ্রম করে, হতে পারে প্রতিষ্ঠানটির মূলধনও অত্যাধিক, তথাপি কিন্তু ওই প্রতিষ্ঠানটি ততক্ষণ পর্যন্ত ততটা উন্নতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অত্যন্ত সুশক্তিমান হবে। কারণ দেখা বন্ধুরা, এই যে যাবতীয় শ্রম, মূলধন এবং অন্যান্য বাহ্যিক শক্তি এইগুলোকে কিন্তু সরাসরি উৎপাদন কার্যে পরিচালিত করে ওই ম্যানেজমেন্ট গণ বা ব্যবস্থাপকগণ। তো এই জন্য কিন্তু এই যে ব্যবস্থাপনা করা অত্যন্ত আবশ্যক এবং একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগ খুবই শক্তিশালী হওয়া দরকার। কারণ যদি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগ অত্যন্ত সুশক্তিশালী না হয় বা দায়িত্ব সম্পন্ন না হয় তবে কিন্তু ওই প্রতিষ্ঠানটি কখনোই উন্নতি করতে পারবে না। তো বন্ধুরা দেখো, একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কিত যাবতীয় জ্ঞান নিয়ে কিন্তু তৈরি হয়েছিল এই সাবজেক্টটি, যার নাম হয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যা অন্তর্ভুক্ত আছে বিবিএ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষে। তো বন্ধুরা, আজকে আমরা এই বইয়ের সম্পূর্ণ রিভিউ করব। এবার দেখো বন্ধুরা, এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট অনার্সের জন্য। মূলত যারা আছে অ্যাকাউন্টিং
বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এদের জন্য এটি খুবই অত্যাবশ্যক একটি সাবজেক্ট। এবার দেখো বন্ধুরা, এই সাবজেক্টে মোট 9টি অধ্যায় রয়েছে, যেইখানে প্রথমেই রয়েছে ইন্ট্রোডাকশন অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অর্থাৎ এটি হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি সেই সম্পর্কে যাবতীয় ভূমিকা বা সূচনা বা পরিচিতি। এরপরে আছে প্রথম ম্যাথ চ্যাপ্টার, সেটি হচ্ছে কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ ব্যয়ের ধারণা এবং শ্রেণীবিভাগ। অর্থাৎ দেখো বন্ধুরা, একজন ব্যবস্থাপক কিন্তু অবশ্যই বুঝতে হবে যে ব্যয় কত প্রকার, ব্যয় কোনগুলি এবং কোন ব্যয় কোন রূপে পরিচিত। যদি একজন ব্যবস্থাপক এটি বুঝতে না পারে যে তার প্রতিষ্ঠানের কোন ব্যয়টি কতটা হওয়া উচিত, তবে কিন্তু কখনোই সে ওই প্রতিষ্ঠানকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে না। এই জন্য তাকে অবশ্যই জানতে হবে কস্টের ক্লাসিফিকেশন সম্পর্কে। তো বন্ধুরা দেখো, এখান থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় 4 মার্কের একটি প্রশ্ন আসে, পাশাপাশি একটি সিপাটে 10 মার্কসেরও প্রশ্ন আসে। অর্থাৎ এখান থেকে কিন্তু প্রতি বছর 14 মার্কের প্রশ্ন হয় সাধারণত। অর্থাৎ বিপাটেও প্রশ্ন আসে আর সিপাটেও প্রশ্ন আসে। এবার দেখো বন্ধুরা, আমরা এই অধ্যায়ের উপর মোট 5টি ক্লাস করিয়েছি, যেইখানে আমরা প্রথমে একটি করেছি বেসিক ক্লাস, যেখানে আমরা দেখিয়েছি যে ব্যয় কাকে বলে এবং ব্যয়ের বিভাগ কতগুলো এবং এই অধ্যায়ের অঙ্কগুলি কোন ফরম্যাটে আসে এবং ওই অঙ্কগুলির সমাধান কিরূপে করতে হয়। এরপরে আমরা বেসিক করার পরে 4টি বোর্ড কোশ্চেনের সমাধান করেছি, যেখানে আমরা উক্ত বেসিকের যাবতীয় বাস্তবিক প্রয়োগ দেখিয়েছি অঙ্কের সমাধানের মাধ্যমে। দেখো বন্ধুরা, এরপরে আছে অ্যাবজর্বেশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, অর্থাৎ পরিশোষণ এবং পরিবর্তনশীল ব্যয়। এটি হচ্ছে ব্যয়ের আরেকটি শ্রেণী বিভাগ। দেখো বন্ধুরা, আমরা এইখানে জানতে পারলাম ব্যয়ের ধারণা সম্পর্কে। তার পরের অধ্যায়ে আমরা জানবো 2টি ব্যয় সম্পর্কে। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু মূলত বের করতে হয় নিট আয় বা নিট ইনকাম, যেখানে আমাকে করতে হবে ইনকাম স্টেটমেন্ট, এবং সেটি করতে হয় 2টি ফরম্যাটে। একটি হচ্ছে অ্যাবজর্বেশন ফরম্যাট আর একটি হচ্ছে ডাইরেক্ট বা ভেরিয়েবল ফরম্যাট। এবার দেখো বন্ধুরা, এই অধ্যায় কিন্তু আরেকটি বিশেষ গুণ আছে, সেটি হচ্ছে তুমি অঙ্কটি করার পরে খুব সহজেই বুঝতে পারবে যে তোমার অঙ্কটি সঠিক হয়েছে কিনা। অর্থাৎ অঙ্ক করার পরে এইখানে আরেকটি উপায় আছে অঙ্কের সমাধানটি নিশ্চিত হয়েছে কিনা সেই বিষয়ে বোঝার, এবং সেই উপায়টি হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এবার দেখো বন্ধুরা, এই অধ্যায় থেকে প্রতিবার বোর্ড পরীক্ষায় 10 মার্কসের একটি প্রশ্ন তো অবশ্যই আসবে, পাশাপাশি 4 মার্কসের প্রশ্ন আসতে পারে, তবে 10 মার্কস সিপাটে মাস্ট বি আসবে। এখন দেখো বন্ধুরা, আমরা এই অধ্যায়ের পর মোট 5টি ক্লাস করেছি, যেখানে প্রথমটি করেছি বেসিক ক্লাস, যেখানে আমি দেখিয়েছি অ্যাবজর্বেশন এবং ভেরিয়েবল কস্টিং এর আন্ডারে ইনকাম স্টেটমেন্ট করার যাবতীয় নিয়ম, এবং আমি দেখিয়েছি কি করে করতে হয় এই অঙ্কের শুদ্ধতা নির্ণয়, অর্থাৎ কি করে করতে হয় রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এরপরে আমি উক্ত ফরম্যাটকে বাস্তব প্রয়োগে দেখিয়েছি এই 4টি ক্লাসে, যেখানে আমি 4টি বোর্ড কোশ্চেনের সমাধানের মাধ্যমে দেখিয়েছি এই ফরম্যাটগুলো কি করে কাজ করে বা তুমি কি করে অঙ্কের সমাধান করবা। দেখো বন্ধুরা, এরপরে আছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং, অর্থাৎ কার্যভিত্তিক উৎপাদন ব্যয়। এটি হচ্ছে মূলত কিছু কাজের উপর ডিপেন্ড করে বা বেস করে ব্যয়টাকে নির্ণয় করা। তো বন্ধুরা, এটি কিন্তু তেমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় না, কারণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন হয় না, তবে মাঝে মাঝে এখান থেকে একটি 4 মার্কসের প্রশ্ন আসতে পারে, আর খুব কমবারই হয় যে এখান থেকে একটি 10 মার্কসের প্রশ্ন হয়। এটি খুব রেয়ার কেসে ঘটে, এটি খুব রেয়ারই থাকে যেখান থেকে 10 মার্কসের প্রশ্ন আসবে। তো বন্ধুরা, এই জন্য আমি আপাতভাবে এই অধ্যায়ের বা কোনো ক্লাস করিনি আপাতভাবে। যদি নেক্সটে আমি তোমাদের একাধিক সাড়া পাই, তবে শুধুমাত্র সেই ক্ষেত্রে আমি এই অধ্যায় নিয়ে কাজ করব। যেহেতু এখান থেকে প্রতি বছর অঙ্ক আসে না, সেহেতু আমি এই অধ্যায়টিকে আপাতভাবে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য স্কিপ করে গিয়েছি। এবার দেখো বন্ধুরা, এরপরে আছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। আমরা দেখেছি এখানে ব্যয়ের ধারণা, এখানে দেখলাম 2টি ব্যয় সম্পর্কে। এবার দেখব আমরা এই যে ব্যয়
আর মুনাফার মধ্যে সম্পর্ক নিয়ে, অর্থাৎ কতটা ব্যয় করলে কত মুনাফা হবে, কতটা ব্যয় করলে কোনো প্রকার লাভ বা ক্ষতি হবে না, যাকে বলা হয় বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট। এতটা লাভ করতে হলে কতটা বিক্রয় করা প্রয়োজন, বা এতটা বিক্রয় করলে কতটা লাভ হবে। তো বন্ধুরা, এই সকল যাবতীয় রেশিও বের করার অধ্যায় হচ্ছে এই কস্ট ভলিউম অ্যান্ড প্রফিট রিলেশনশিপ, যাকে সংক্ষেপে বলা হয় সিভিপি রিলেশনশিপ। দেখো বন্ধুরা, এখান থেকে প্রতি বছর একটি 4 মার্কসের অঙ্ক আসে, সাথে একটি 10 মার্কসের অঙ্ক আসে। তো যেহেতু এখান থেকে দুই টাইপেরই প্রশ্ন হয়, বিপাট এবং সিপাটে, সেহেতু আমি এখানে প্রথম করিয়েছি বেসিক ক্লাস, যেখানে আমি দেখিয়েছি হাতে কলমে যে এই অধ্যায়ে মোট কতগুলি সূত্র আছে। হতে পারে সমচ্ছেদ বিন্দুর সূত্র, হতে পারে টার্গেট সেলসের সূত্র, হতে পারে টার্গেট প্রফিটের সূত্র, হতে পারে রেশিওর সূত্র, হতে পারে ভেরিয়েবল কস্টের সূত্র। তো বন্ধুরা, আমি কিন্তু এই সকল সূত্র নিয়ে আলোচনা করেছি ক্লাস নং 1-এ, এবং আমি এটি বিশ্বাস করি যে যদি কোনো শিক্ষার্থী আমার দেখানো সূত্রগুলিকে ফলো করে, তবে তার বাহিরে কোনো সূত্র তাকে পড়তে বা মনে রাখতে হবে না। এবার দেখো বন্ধুরা, এরপরে আমি এই সূত্রগুলির বাস্তব প্রয়োগ দেখিয়েছি 4টি বোর্ড কোশ্চেনের সমাধানে। তবে এই কোশ্চেনের মধ্যে আমি কিন্তু একটি রিসেন্ট বোর্ড কোশ্চেনেরও সমাধান করে দিয়েছি। এবার দেখো বন্ধুরা, এরপরে আসবে আমাদের রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। এটি হচ্ছে মূলত একটি প্রতিষ্ঠানের সরাসরি সিদ্ধান্ত গ্রহণ নিয়ে। হতে পারে প্রতিষ্ঠানটি কোনো প্রকার মেশিন ক্রয় করবে, হতে পারে প্রতিষ্ঠানে কোনো একটি মেশিন রয়েছে, সে চাচ্ছে ওই পুরাতন মেশিনের স্থলে নতুন আরেকটি মেশিন স্থাপন করতে। হতে পারে প্রতিষ্ঠানটি বর্তমানে যতটুকু পণ্য উৎপাদন করে তার থেকে বেশি পণ্য উৎপাদন করতে চাচ্ছে। হতে পারে প্রতিষ্ঠানটি তার মার্কেট বৃদ্ধি করতে চাচ্ছে। তো এমত অবস্থায় সে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে? সে কি মেশিনটি ক্রয় করবে না করবে না? সে কি নতুন অফার গ্রহণ করবে না করবে না? সে কি শিফটিং করবে না শিফটিং করবে না? সে কি তার মার্কেট প্রসার করবে নাকি প্রসার করবে না? কোনটি তার জন্য লাভজনক? তো এই সিদ্ধান্ত গ্রহণের জন্য কিন্তু বন্ধুরা এই অধ্যায়টি একান্ত আবশ্যক। তো আমি এইখানে মোট 5টি ক্লাসে করিয়েছি। প্রথম করিয়েছি একটি বেসিক ক্লাস, যেখানে আমি যতগুলি সিদ্ধান্ত সম্পর্কে অঙ্ক আসে সবগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আমি ওই অঙ্কের সমাধান নিয়েও কথা বলেছি। এরপর আমি এখান থেকে 4টি বোর্ড কোশ্চেনের এবং বেসিক কোশ্চেনের সমাধান করেছি। এবার দেখো বন্ধুরা, এই অধ্যায়তে প্রতি বছর পরীক্ষায় একটি 4 মার্কসের অঙ্ক আসবেই আসবে, এটি মাস্ট বি। তবে খুব কম বারই এখান থেকে 10 মার্কসের প্রশ্ন আসে, তবে কিন্তু আসে। আর যদি 10 মার্কসের প্রশ্ন আসে, তবে সেক্ষেত্রে এখানে একটি অংশ আছে শিফটিং নিয়ে। হতে পারে প্রতিষ্ঠানটি বর্তমানে 2 বা 3 শিফটে তার কার্যক্রম পরিচালনা করে। এবারে যদি সে নতুন আরেকটি শিফটে তার কাজ চালাতে চায়, তবে সে সেই শিফটকে চালু করবে না করবে না? যদি দেখে সে লাভ হচ্ছে নতুন শিফট চালু করলে, অর্থাৎ যতটা ব্যয় হবে তার থেকে বেশি আয় হবে, তবে সে অবশ্যই কিন্তু শিফটিং চালু করবে। আর যদি সে দেখে তার এই নতুন শিফট চালু করতে যতটা ব্যয় হচ্ছে তার থেকে আয় কম হচ্ছে, তবে কিন্তু সে কখনোই নতুন শিফট চালু করবে না। তো বন্ধুরা, এই শিফটিং থেকে কিন্তু এখানে 10 মার্কসের প্রশ্ন আসে, তবে সেটি প্রায়বার আসে না, তবে এটি কিন্তু অনেকবারই আসছে। তো বন্ধুরা, এই গেল আমাদের সিদ্ধান্ত নিয়ে প্রাসঙ্গিক ব্যয়। এরপরে আসবে বাজেটিং। দেখো বন্ধুরা, বাজেট আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই বাজেটের একটি বিস্তার ভূমিকা আছে। আমরা কিন্তু প্রায় অনেক কাজ করতে গেলেই আগে ভাবি যে এই কাজটা করতে আমার কত টাকা ব্যয় হবে, এই কাজটা করলে আমার কি কি লাভ হবে। তো এমনই কিন্তু অনেক বিষয় আছে উৎপাদনের ক্ষেত্রে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো এই যে বিষয়গুলি, অর্থাৎ একটি প্রতিষ্ঠান ভবিষ্যতে কি উৎপাদন করবে, ভবিষ্যতে সে কোনো প্রকল্প গ্রহণ করলে তার বর্তমানে
সে সিদ্ধান্ত নেবে যে ওই প্রকল্প গ্রহণ করতে গেলে তার কত টাকা ব্যয় হবে, আর সে যে টাকা ব্যয় করবে সে তার থেকে বেশি আয় করতে পারবে কিনা। তো বন্ধুরা এই যে বিষয়গুলি সে নির্ধারণ করবে, অর্থাৎ ভবিষ্যতের জন্য সে কোনো উপকার সিদ্ধান্ত গ্রহণ করবে। তো এই বিষয় নিয়ে কিন্তু হয়েছে এই অধ্যায়টি, বাজেটিং। এবার দেখো বন্ধুরা, এই যে বাজেটিং, এর মধ্যে রয়েছে মোট 5টি ধাপ বা 5 প্রকারের বাজেট, যেখানে প্রথমেই আছে সেলস বাজেট, এরপরে আছে কস্ট বাজেট, এরপরে আছে প্রোডাকশন বাজেট, এরপরে আছে ক্যাশ বাজেট এবং আছে ক্যাপিটাল বাজেট। তবে এখান থেকে প্রতি বছর ক্যাশ বাজেট আর ক্যাপিটাল বাজেট এই দুটো হতেই কিন্তু প্রশ্ন আসে, যেহেতু অন্যগুলো হতে তেমন একটি প্রশ্ন আসে না। তবে কিছু কিছু বার প্রোডাকশন বাজেট এবং আরেকটি আছে মাস্টার বাজেট, এখান থেকেও প্রশ্ন হয়। মাস্টার বাজেট যেটি হচ্ছে মূলত সামগ্রিক বাজেট, সেখান থেকে প্রশ্ন হয়, তবে সেটি প্রতি বছর ঘটে, তাই আমি ওদুটিকে স্কিপ করে গিয়েছি। আমি এখানে মূলত করিয়েছি ক্যাশ বাজেট আর ক্যাপিটাল বাজেট। এখান থেকে প্রায়শই একটি 10 মার্কসের প্রশ্ন আসে, আর এখান থেকেও 10 মার্কসের প্রশ্ন আসে, পাশাপাশি 4 মার্কসেরও প্রশ্ন আসতে পারে। এবার দেখো বন্ধুরা, ক্যাশ বাজেট, যেখানে আমি প্রথমে দেখিয়েছি একটি বেসিক ক্লাস, সেখানে আমি আলোচনা করেছি যাবতীয় ক্যাশ বাজেটের সূত্র, ফরম্যাট এবং বিস্তারিত বিষয়গুলি নিয়ে। এরপর আমি পরস্পর করেছি 3টি বোর্ড কোশ্চেনের সমাধান। এরপর দেখো বন্ধুরা, ক্যাপিটাল বাজেট, এটি হচ্ছে মূলত মূলধন সম্পর্কিত অনুমান এর বিষয়। তো এইখানে আমি প্রথমেই করেছি একটি বেসিক ক্লাস, এবং সেটি হচ্ছে আমাদের এই ডিএমএস টিচিং নামক অনলাইন ক্লাসের প্রথম ক্লাস। তো বন্ধুরা আমি সেখানে দেখিয়েছি এই যে ক্যাপিটাল বাজেট কি করে করতে হয়, এটি করতে গেলে কোন কোন বিষয় তোমাকে মনে রাখতে হবে, আর তুমি কিরূপে সূত্র তৈরি করবে এবং তুমি কিরূপে সূত্র ছাড়াও অঙ্কের সমাধান করবা, আমি দেখিয়েছি এগুলি এই ক্লাস নং 1-এ। এরপরে আমি 4টি বোর্ড কোশ্চেনের সমাধান করেছি। দেখো বন্ধুরা, এরপরে চলে আসবে ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট, অর্থাৎ একটি প্রতিষ্ঠান যতটা পণ্য উৎপাদন করতে পারে, সে সাধারণত যতটা পণ্য উৎপাদন করে, এখন সে এমন কিছু নমনীয় বাজেট করবে যদি তার উৎপাদন বর্তমান থেকে বৃদ্ধি পায় তবে তার ব্যয় কতটা হবে এবং তার মুনাফা কতটা হবে, আর যদি তার উৎপাদন বর্তমান ক্যাপাসিটির থেকে কমে যায় তবে তার ব্যয়গুলি কতটা হবে, তার কতটা আয় হবে। এই সকল যে নমনীয় বাজেট আছে, যেখানে একটি বাজেটের তুলনায় একাধিক বাজেট করা হয়, সেটি হচ্ছে মূলত এই ফ্লেক্সিবল বাজেট। দেখো বন্ধুরা, এখান থেকে প্রতি বছর একটি 10 মার্কসের প্রশ্ন অবশ্যই আসবে, আর খুব কম বারই এখান থেকে 10 মার্কসের সঙ্গে 4 মার্কসেরও প্রশ্ন আসে। তো বন্ধুরা আমি এখানে প্রথমেই করেছি একটি বেসিক ক্লাস, যেখানে আমি দেখিয়েছি ফ্লেক্সিবল বাজেট কিরূপে কাজ করে আর তুমি কিরূপে এই ফ্লেক্সিবল বাজেটের সমাধান করবা। এরপর আমি পরস্পর 4টি অঙ্কের সমাধান করেছি, যেখানে আমি 4টি বোর্ড কোশ্চেনের সমাধানের মাধ্যমে দেখিয়েছি যে এই অধ্যায়ের অঙ্কগুলি কতটা সহজে সমাধান করা যায়। তো বন্ধুরা এই গেল আমার যাবতীয় বাজেট সম্পর্কিত অধ্যায়। এরপরে আসবে লাস্ট অধ্যায় অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। সেটি হচ্ছে মূলত প্রমাণ ব্যয়। একটি প্রতিষ্ঠানে একটি স্ট্যান্ডার্ড থাকে যে সে এই স্ট্যান্ডার্ডের পণ্য উৎপাদন করে। তো বন্ধুরা এটি হচ্ছে মূলত সেই বিষয় নিয়েই ব্যয়ের একটি ধারণা বা একটি ব্যয়ের শ্রেণীবিভাগ। এবার দেখো বন্ধুরা, এইখানে মূলত 3টি পার্ট রয়েছে। একটি হচ্ছে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, এরপরে হচ্ছে লেবার ভ্যারিয়েন্স, এরপরে হচ্ছে ওভারহেড ভ্যারিয়েন্স। দেখো বন্ধুরা, তবে প্রায়শই এখান থেকে 10 মার্কসের প্রশ্ন আসে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স থেকে, সেহেতু আমি এখানে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স ক্লাস করেছি, যেখানে আমি প্রথমটি করেছি বেসিক, যেখানে আমি দেখিয়েছি উদাহরণের সহিত কি করে এই স্ট্যান্ডার্ড কস্টিং এর সমাধান করতে হয় আর অঙ্কগুলি কি করে
থাকে প্রশ্নপত্রে দেয়া, আর তুমি কিরূপে সেই অঙ্কের সমাধান করবা খুবই সহজে। আমি এই সব দেখিয়েছি একটি অঙ্কের সমাধানের মাধ্যমে ক্লাস নং 1। আমি উক্ত অঙ্কের সমাধান দ্বারাই কিন্তু তৈরি করেছি যাবতীয় সূত্রাবলী। এরপরে আমি এখানে 3টি প্রশ্নের সমাধান করেছি। এই 3টি ছিল মূলত বোর্ড কোশ্চেনের সমাধান। এরপরে দেখো বন্ধুরা, যদিও এইখানে আরো 2টি অংশ আছে, সেটি হচ্ছে লেবার ভেরিয়েন্স, আরেকটি হচ্ছে ওভারহেড ভেরিয়েন্স। তবে যেহেতু প্রতিবার বোর্ড কোশ্চেনে ওই দুটি থেকে অঙ্ক আসে না, সেহেতু আমি আপাততভাবে ওই দুটিকে স্কিপ করে গিয়েছি। তবে যদি কোনো শিক্ষার্থীর দরকার হয় তবে আমি অবশ্যই ট্রাই করব। তবে এটি তখনই সম্ভব যখন একাধিক শিক্ষার্থী আমাকে এই বিষয়ে অবগত করবে। এবার দেখো বন্ধুরা, এই যে অধ্যায়টি স্ট্যান্ডার্ড কস্টিং, এইখানে মূলত একটি প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড মান এর সঙ্গে কম্পেয়ার করা হয় তার অ্যাকচুয়াল মানের। অর্থাৎ একটি প্রতিষ্ঠান পূর্বেই অনুমান করে যে সে এতটা পণ্য উৎপাদন করতে পারে, তার এতটা হতে পারে কাঁচামালের ব্যয়, কিন্তু এটি আবশ্যক নয় যে সে যতটা অনুমান করেছিল সেটিই লাগবে বা সেটিই ঘটবে। এই জন্য সে যতটা অনুমান করেছিল এর সঙ্গে কম্পেয়ার করতে হয় তার অ্যাকচুয়াল উৎপাদনের ব্যয়ের সঙ্গে। তো বন্ধুরা, এই হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড কস্টিং। এবার দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু মোট 60টি অধ্যায় এর সমাধান করেছি। তোমরা কিন্তু চাইলেই আমাদের ডিএমএস টিচিং এর প্লেলিস্টে গিয়ে সেখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নামে একটি ফোল্ডার পাবে। তুমি সেখানে গেলেই এই সবগুলি ক্লাস বেসিক সহ সুন্দরভাবে সাজানো পাবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ ডিএমএস টিচিং, সেখানেও কিন্তু এই প্রতিটি ক্লাসের লিংক পোস্ট করা আছে। এরপরেও আমাদের ফেসবুকের পাবলিক গ্রুপ ডিএমএস টিচিং বিবিএ অ্যান্ড এমবিএ অল ইয়ার, তুমি চাইলেই সেই গ্রুপে সার্চ করে জয়েন হতে পারো। এরপরে তুমি গ্রুপের টপিকসে গিয়ে দেখতে পারো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নামে একটি টপিকস সেট করা আছে। তুমি সেখানে গেলেই দেখবা এই প্রতিটি ক্লাস বেসিক সূত্র এবং এই সম্পর্কিত যতগুলি পোস্ট ওই গ্রুপে করা হয়েছে, যা করেছে অন্যান্য শিক্ষার্থীগণ তাদের সমস্যাকে উপস্থাপন করেছে, সেই সকল পোস্টগুলো তুমি পেয়ে যাবা এই টপিকসে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যাবতীয় ক্লাস। আমি আশা করব যদি কোনো শিক্ষার্থী এই ক্লাসগুলিকে মন দিয়ে ফলো করে তবে তার কোনো প্রকার কোচিং বা অন্য কোথাও পড়ার আবশ্যকতা হবে বলে আমার মনে হচ্ছে না। এরপর দেখো বন্ধুরা, এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমি পূর্বে কমপ্লিট করেছি অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1, আমি এখন করলাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এরপর আমাদের চলে আসবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, কস্ট অ্যাকাউন্টিং এবং যাবতীয় অন্যান্য বিবিএ অ্যান্ড এমবিএ এর ম্যাথের অন্যান্য সাবজেক্টগুলি। এবার দেখো বন্ধুরা, এই যাবতীয় ম্যাথের সাবজেক্টগুলির সমাধান পেতে এবং এই সম্পর্কে যাবতীয় ভিডিও ক্লাস পেতে অবশ্যই ডিএমএস টিচিং এর পাশেই থাকবা। তো বন্ধুরা, আমি আগামীতে চলে আসব এই বিবিএ এবং এমবিএ এর অন্য কোনো ম্যাথ সাবজেক্টের নতুন কোনো চ্যাপ্টারের সমাধান নিয়ে। তো বন্ধুরা, সেই পর্যন্ত সকলে ডিএমএস টিচিং এর সাথেই থাকবা এবং ভালো থাকবা। বাই।